বেশ বিপদে পড়ে গেছে অশোক শ্রীবাস্তব। এরকম বিপদে পড়লে মানুষের ভবিষ্যৎ বলে আর কিছু থাকে না। ভয়ে ভাবনায় ৩০ বছরের শক্ত সমর্থ মানুষটা একেবারে নুয়ে পড়েছে। এই বিপদের দিনে ত্রাতা হিসেবে পাশে এসে দাঁড়াবে এমন নিজের বলতেও অশোকের কেউ নেই। তবে সহকর্মীরা, স্থানীয় বীমা কর্পোরেশনের পদস্থ কর্মচারী, অফিসের বন্ধুরা তাকে এই বিপদ থেকে সরিয়ে আনবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সরকারি পক্ষে দুঁদে ব্যবহারজীবী বলেশ্বর সিনহার গম্ভীর কণ্ঠস্বর এখনো অশোকের কানে বাজছে। নিজের বেঁটেখাটো নিরেট চেহারা নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। অর্ডার, অর্ডার, অর্ডার। বিচার কক্ষে তখন শ্মশানের নীরবতা বিরাজ করছে। রুমাল দিয়ে একবার মুখটা মুছে নিয়ে আরম্ভ করলেন বলেশ্বর সিনহা। ইওর অনার, আসামি অশোক শ্রীবাস্তব ও দয়ানন্দ ভার্মার মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। দুজনের পাশাপাশি বাড়ি, বাড়ির পেছন দিকের বাগানের কিছু অংশ নিয়ে এই বিবাদ। গত ৮ই নভেম্বর সন্ধ্যায় এই বিবাদ চরমে ওঠে। অসম্ভব উত্তেজিত হয়ে দয়ানন্দ গালিগালাজ করছিলেন। আসামি তাকে মারতে তেড়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে থামান কোন রকমে। তারপরের দিন অর্থাৎ ৯ নভেম্বর ভোরে সেই মর্মন্তুদ ঘটনা ঘটে। ঘুম থেকে উঠেই দয়ানন্দের স্ত্রী সুনিতা দেবী বিশ্রী ধরনের গন্ধ পান। লক্ষ্য করেন বিছানায় তার স্বামী নেই। অনেক খোঁজাখুঁজির পর বাগানের সেই বিতর্কিত জমির ওপরে দয়ানন্দকে দেখতে পাওয়া যায়। তার শরীর জ্বলছিল। বাঁচার তাগিদে তিনি ছটফট করছিলেন। কোন রকমে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। ইওর অনার, দয়ানন্দ মারা যাওয়ার আগে এক স্বীকারোক্তি দিয়ে গেছেন। তা থেকে জানা যায়, ভোরবেলায় তিনি যখন বাগানে বেড়াচ্ছিলেন তখন অশোক শ্রীবাস্তব অতর্কিতে সেখানে উপস্থিত হয়। মুখে আঘাত করে দয়ানন্দকে পেড়ে ফেলে মাটিতে। একজন যুবকের পক্ষে একজন প্রৌঢ়কে আয়ত্তে আনাটা কিছুই নয়। তারপর সেখানেই না থেমে পৈশাচিক স্পৃহায় কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ওই অশোক শ্রীবাস্তব দয়ানন্দের শরীরে। ইওর অনার, পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখেছে ঠান্ডা মাথায় পরিকল্পনা প্রসূত এই হত্যাকাণ্ড। দীর্ঘদিনের বিরোধকে এইভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে ১২০ বি এবং ৩০২ ধারায় আসামি অশোক শ্রীবাস্তবকে সোপর্দ করার আবেদন আমি আদালতের কাছে রাখছি। অশোকের উকিল গুণেশ্বর প্রসাদ বেলের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সে আবেদন গ্রাহ্য হয়নি। অগত্যা সমস্ত দিক বিচার বিবেচনা করে দেখে নেওয়ার জন্য কিছুটা সময় প্রার্থনা করলেন তিনি। বিচারক ১৯ দিন সময় দিয়ে তারিখ ফেললেন। অশোককে সেলে নিয়ে যাওয়া হলো। তারপর ৫ দিন কেটে গেছে। ৪ দেওয়ালের মধ্যে আটকে থেকে অশোক ভয়ে ভাবনায় একেবারে আদমরা হয়ে পড়েছে। অথচ সে ছাড়া আর বেশি করে কে জানে এই হত্যা ঘটিত ব্যাপারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এখন মামলা সঠিক পথে পরিচালিত করার জন্য আইনের তীক্ষ্ণ সমস্ত ধারা খুঁজে বের করা দরকার। কিন্তু গুণেশ্বর প্রসাদ কি তা পারবেন? তাছাড়া অনেক দৌড়োদৌড়ি, অনেক তদবির, এ সমস্তই বা করবে কে? অশোকের নিজের বলতে তো কেউ নেই। হ্যাঁ, লীনা অবশ্য আছে, কিন্তু এই ঘটনার পর ওর সম্পর্কে তার মনে কি আর কোনো আগ্রহ বজায় আছে? না থাকলে দোষও দেওয়া যায় না। লীনা শহরের বিত্তশালী ব্যবসাদার লালা আনোখেলারের একমাত্র মেয়ে। অপূর্ব সুন্দরী কিছু নয়, তবে একটা আলগা শ্রী লীনাকে মিষ্টি মেয়ে করে তুলেছে। বছর ২ আগেকার কথা। পুজোর ছুটিতে অশোক বেনারস বেড়াতে যাচ্ছিল। লীনার সঙ্গে আলাপ হয়েছিল ট্রেনেই। বাবা মার সঙ্গে লীনা যাচ্ছিল দিল্লিতে।
ঘন্টা কয়েক ট্রেনে কথাবার্তার মধ্যে ভালোই কেটেছিল। বেনারস থেকে ফিরে আসার পর ইচ্ছে হয়েছে তাদের বাড়ি যাওয়ার, কিন্তু যেতে পারেনি অশোক। সংকোচ বাধা দিয়েছে। অথচ অনাহূত অতিথি হয়ে যে ওখানে উপস্থিত হবে তাও নয়। লীনার মা বলেছিলেন, আমরা তো মাত্র 1 সপ্তাহ দিল্লিতে থাকবো, তুমিও বেনারস থেকে ততদিনে ফিরে আসবে, তারপর একদিন আমাদের বাড়িতে এসো অশোক। এত কিছুর মধ্যেও লীনাকে কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছিল না অশোক। সংকোচ কাটিয়ে উঠতে দিনকুড়ি সময় লেগে গেল। একদিন সন্ধ্যার মুখে পৌঁছেই গেল লীনাদের বাড়িতে। বলতে গেলে দুজনের মনের মিলের সূত্রপাত তখন থেকেই। তারপর একটা একটা করে দিন গড়িয়ে গেছে। ব্যাপারটা 10 জনে আঁচও করেছে, লীনার বাবা মাও। একদিন অশোক বলেছে, আমার হাতে মেয়েকে তুলে দিতে তোমার বাবার আপত্তি হবে না তো? ও মা, আপত্তি হবে কেন? আমি আহামরি গোছের তো কেউ নই। তোমরা প্রচন্ড বড় লোক, পয়সাওয়ালা ছেলের হাতেই তো তিনি তোমাকে দিতে চাইবেন। তাই হয়তো চাইতেন, কিন্তু এখন তো আর উপায় নেই। আমি যে তোমাকে ভীষণ পছন্দ করে ফেলেছি, এ কথা ওরা জানেন কি না? আর এই কথা ওরা বিশ্বাস করেন যে এ ব্যাপারে আমার পছন্দই হলো শেষ কথা। এখন অবশ্য পরিস্থিতি অন্যরকম। আগেকার লেখা খাতার পুরনো পাতাগুলো পড়া যায়, কিন্তু নতুন করে আর কিছু লেখা যায় না। হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে যে তাকে আর মনের মণিকোঠায় রাখা যায় না। ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে হয়। তালা খোলার ঝনঝনানিতে অশোকের চিন্তা স্রোত বাধা পেল। চোখ তুলে দেখল একজন স্যুট পরিহিত ভদ্রলোক সেলের মধ্যে প্রবেশ করছেন। গম্ভীর মুখ, চোখে লাইব্রেরি ফ্রেমের চশমা। অশোকের মনে হলো একে আগে কয়েকবার কোথায় যেন দেখেছে। ভদ্রলোক অশোকের সামনে এসে কোন রকম ভূমিকা না করেই নিজের পরিচয় দিলেন। আমি শৈলেন সান্যাল, স্থানীয় কোর্টে প্র্যাকটিস করি। আপনার কেসের দায়িত্ব বর্তমানে আমার হাতে, তাই সেই সম্পর্কে আমার উকিল তো গুণেশ্বর প্রসাদ। আপনাকে তো ঠিক আমাকে অ্যাপয়েন্ট করেছেন লালা আনোখেলাল। গুণেশ্বরের সঙ্গে আমার কথা হয়েছে, সে আমাকে অ্যাসিস্ট করবে। বিস্ময়ের উপর বিস্ময়। একদিন যা ভেবেছে অশোক সমস্ত তাহলে মিথ্যে। লীনা তাকে মোটেই মন থেকে সরিয়ে দেয়নি, ওর মা বাবাও নয়, বরং ওরা বাড়ির প্রখ্যাত ব্যবহারজীবীকে নিযুক্ত করেছেন তাকে মুক্ত করে আনার জন্য। এতক্ষণে শৈলেন সান্যালের খ্যাতির কথা অশোকের মনে পড়ে গেছে। আনন্দ আর বিস্ময়ে অশোকের মনকে মথিত করে তুলল। চোখে জল এসে গেল তার। গুণেশ্বর আমাকে ঘটনাটা বলেছে, তবে আপনার মুখ থেকে আমি বিস্তারিত শুনতে চাই। বিস্তারিত বলতে যা বোঝায় তা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। 9 নভেম্বর বেলা 8টার সময় আমি পড়াশোনা করছিলাম। এমন সময় পুলিশ গিয়ে আমায় গ্রেপ্তার করে। পাশের বাড়িতে একটা খুন হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি? একেবারেই না। দুটো বাড়ি সাঁটাসাঁটি হলেও পাশাপাশি বলতে যা বোঝায় ঠিক তা নয়। আমার সদর হলো প্রধান রাস্তার ওপর। ও বাড়ির সদর পৌঁছতে গেলে গলি দিয়ে যেতে হয়। কাজেই ওধারে কিছু ঘটলে আমার পক্ষে চট করে জানাটা সম্ভব নয়। দয়ানন্দের সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? আগের দিন সন্ধেবেলায়। আমার বাগানের কাঠা 3 জমি চেপে উনি পাঁচিল তুলে দিয়েছিলেন, শুনেছেন বোধহয়। মন কষাকষি আমাদের মধ্যে ছিল, সেদিন ঝগড়াও হয়ে গেল। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, এ সমস্ত ব্যাপারে আইনের সাহায্য নেওয়াই তো হলো উপযুক্ত ব্যবস্থা। আপনি তা নেননি কেন? শেষ পর্যন্ত আমাকেই তো কোর্টে যেতে হতো। তবে মৃত দয়ানন্দ কি করতেন? সুদের কারবার করতেন। আপনার সঙ্গে যখন দয়ানন্দের বচসা হয় তখন সেখানে আর কেউ ছিল? তার স্ত্রী ছিলেন, তিনিও 2-4টে টিপ্পনি কেটেছিলেন। স্ত্রী ছাড়া কোনো চতুর্থ ব্যক্তি সেখানে ছিলেন না? ভদ্রলোকের ভাইপো এসে পড়েন। কথা কাটাকাটি হচ্ছিল খুব উচ্চগ্রামে। কয়েকজন প্রতিবেশীও এসে পড়েন। শৈলেন সান্যাল ভুরু কুঁচকে গম্ভীর মুখে কিছুক্ষণ কি ভাবলেন।
ডাইং ডিক্লারেশনই আপনাকে বেকায়দায় ফেলেছে। অধিকাংশ ক্ষেত্রে আইন স্বীকার করে নেয় যে মানুষ মরার পূর্ব মুহূর্তে বড় একটা মিথ্যে কথা বলে না। তবে একটা ফাঁক দেখতে পেয়েছি, দেখা যাক কতদূর কি হয়। আপনি ঘাবড়াবেন না, যা করবার আমি করছি। আরো দু চার কথার পর শৈলেন সান্যাল বিদায় নিলেন। ওখান থেকে বেরিয়ে টাউন থানায় এলেন তিনি। পোস্টমর্টমের রিপোর্ট দেখলেন, কেরোসিন তেল দিয়েই শরীর পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে এবং মাথায় আঘাতেরও আঁচ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে সকাল 4টে থেকে 6টার মধ্যে। ডাইং ডিক্লারেশনের কপির উপর চোখ বুলিয়ে নিয়ে সান্যাল বললেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শেষ জবানবন্দি নেওয়া হয়নি দেখছি। আচ্ছা, এটা কি ভ্যালিড ইন্সপেক্টর? ম্যাজিস্ট্রেট হাসপাতালে উপস্থিত হওয়ার আগেই দয়ানন্দ বর্মা মারা গেছেন স্যার। মানে এক্ষেত্রে আপনারা সে সময় উপস্থিত ছিলেন? আগে ম্যাজিস্ট্রেটকে আর থানায় একসঙ্গে খবর পাঠানো হয়েছিল। মানে আমরা প্রায় একই সময়ে উপস্থিত হয়েছিলাম স্যার। উপায়হীন অবস্থায় শেষ জবানবন্দি নিতে ডাক্তার বাধ্য হয়েছিলেন। তবে তবে ডিক্লারেশনের কথা ছেড়ে দিলেও অবস্থা যা দাঁড়িয়েছে তাতে আপনার মক্কেল রেহাই পাবে বলে মনে হয় না স্যার। অবস্থার গতি সম্পূর্ণ তার বিরুদ্ধে। আর কথা না বাড়িয়ে সান্যাল ওখান থেকে বিদায় নিলেন। তিনি অসম্ভব একরোখা মানুষ, যে কাজ হাতে নেন তার সুষ্ঠু সমাধানের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত থাকেন। বাড়ি ফিরে তিনি লালা আনোখেলালের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেন। হ্যালো, হ্যালো লালাজি, আমি সান্যাল। বিশেষ একটা কথা বলার জন্য আপনাকে আমি একটু বিরক্ত করলাম। না না, ও সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কেসের তারিখ খোলার পর যা করণীয় তা আমি নিশ্চয়ই করব। তবে না না, হেজিটেশনের কোনো প্রশ্নই নেই। কেস যে দারুণ ঘোরালো তা আপনি বুঝতেই পাচ্ছেন। আমার মত হলো, হ্যাঁ, যে সময় পাওয়া গেছে এর মধ্যে পুরো ব্যাপারের ভালো রকম একটা তদন্ত করানো। আহা, আমি তো আছি। আমি যা করবার কোটে করব। ভাবি জামাইকে যদি বাঁচাতে চান তাহলে আগে কিছু করা দরকার। ঠিক আছে, এই ব্যাপারে যিনি অথরিটি তাকেই কলকাতা থেকে আনবার ব্যবস্থা করতে হয়। তাহলে খরচপত্র কিন্তু একটু বেশি পড়বে। খরচপত্রের জন্য চিন্তা নেই বলছেন? বেশ, আমি তাহলে তার সঙ্গে যোগাযোগ করছি। হ্যাঁ হ্যাঁ, এখন ছেড়ে দিলাম। কাল সকালে আপনার ওখানে যাওয়ার ইচ্ছে রইল। সান্যাল রিসিভার নামিয়ে রাখলেন। দিন দুয়েক পরেই বাসব পৌঁছল। সান্যাল যতদূর জানেন গুছিয়ে বললেন ওকে, তার অবজারভেশনও বললেন বাসবকে। আমার ধারণা এই হত্যাকাণ্ডের মূলে আছে দয়ানন্দের সুন্দরী স্ত্রী। মহিলাটির স্বভাব চরিত্র ভালো নয়, এই রকম সংবাদ পাওয়া গেছে। কারোর সঙ্গে যোগসাজশ করে বৃদ্ধ স্বামীটিকে সরিয়ে নেওয়া এমন কিছু অসম্ভব ঘটনা নয়। দাঁতে পাইপ চেপেই বাসব বলল, কিন্তু ডাইং ডিক্লারেশন ম্যাজিস্ট্রেটের সামনে না হলেও হাসপাতালের চিকিৎসকের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির সামনে দয়ানন্দ পরিষ্কার বলেছেন অশোক শ্রীবাস্তব এই ঘটনার জন্য দায়ী। এই ভাইটাল পয়েন্টটাকে উপেক্ষা করলে আমরা ভুল করব মিস্টার সান্যাল। বেশ জট পাকিয়ে গেছে। আমি দেখি চিন্তা ভাবনা করে। এখন পুলিশ সুপারের সঙ্গে একবার দেখা করতে যাব। বাই দ্য ওয়ে, আমার বেসরকারি তদন্তের অনুমতি নেওয়া আছে তো? ও ইয়েস। পুলিশ সুপার নরেন্দ্র গোয়েল মধ্যবয়স্ক ব্যক্তি। পরিচয় পেয়ে সাদরে আহ্বান জানালেন। বাসবের সুনাম তার অজানা নয় বলেই মনে হল। মিস্টার গোয়েল, আমি সকলের সঙ্গে দেখা করতে চাই। আপনি যদি থানা থেকে একজন ইন্সপেক্টর আমার সঙ্গী করে দেন তাহলে ভালো হয়, নইলে আই বিলিভ কেউই আমায় আমল দিতে চাইবে না। বেশ, কার কার সঙ্গে দেখা করতে চান? দয়ানন্দের স্ত্রীর সঙ্গে
ভাইপোর সঙ্গে, হাসপাতালের ডাক্তারের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গেও কথা বলার ইচ্ছে আছে আমার। দয়ানন্দ স্ত্রী সুনিতা দেবী এখন হাসপাতালে। কেন? স্বামীর মৃত্যুর পরই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন পেইং বেডে রয়েছেন ওখানে। উনি হাসপাতালে থাকলেও বাড়িতে একবার যেতে হবে আমায়। দুর্ঘটনাস্থলের চারপাশে আমি একটু ঘোরাঘুরি করতে চাই। হ্যাঁ, ব্যবস্থা করে দিচ্ছি। কখন যাবেন বলুন? ধরুন কাল সকালে। আজ বিকেলে ভদ্রমহিলার সঙ্গে আর অন্যান্য কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলে নেব ভাবছি। অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হলো দুজনের মধ্যে। নরেন্দ্র গোয়েল বাসবকে চা না খাইয়ে ছাড়লেন না। পুলিশ সুপারের বাংলো থেকে বেরিয়ে বাসব আর কোথাও না দাঁড়িয়ে হোটেলে ফিরে এলো। নটরাজ এখানকার সেরা হোটেলের অন্যতম। লালা আনোখেলাল ওখানেই বাসবের থাকার ব্যবস্থা করেছেন। গোটা দুপুরটাই বাসব হোটেলে কাটিয়ে বিকেলবেলা পৌঁছল থানায়। আগের ব্যবস্থা মতো ইন্সপেক্টর দয়াল ওজনে অপেক্ষা করছিলেন। বেশ চটপটে। সময় নষ্ট না করে দুজনেই বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের অবস্থান শহরের এক প্রান্তে। খুব আহামরি ধরনের কিছু নয়, সাদামাটা ছোটখাটো। প্রধান চিকিৎসককে তার অফিসেই পাওয়া গেল। তাকে দেখে শুনছো রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএমএ। অত্যন্ত স্মার্ট। এত অল্প বয়সে এরকম দায়িত্বে কাউকে বড় একটা দেখা যায় না। দয়াল আসার কারণটা শোনালো। ডাক্তার দ্বিবেদী বললেন, যা জানি তা তো আগেই বলেছি। দেখুন, হত্যাকারী হিসেবে যিনি চিহ্নিত হয়েছেন আমি তার হয়েই তদন্তে নেমেছি। প্রকৃতপক্ষে এখনো আমার কিন্তু কিছু জানা হয়নি। সো আই নিড ইউর হেল্প অ্যান্ড কোঅপারেশন ডক্টর। কি জানতে চান বলুন? ডাইং ডিক্লারেশন তো আপনি নিয়েছিলেন। হ্যাঁ। ওয়েল, সেই সময়কার অবস্থাটা যদি একটু ডিটেলসে আমাকে বলেন, দ্যাট উড বি অফ গ্রেট হেল্প। ভোর তখন 5টা হলেও চারিধার অন্ধকারে ঢাকা। আমার ঘুম ভেঙে গিয়েছিল। বিছানা থেকে উঠবো করছিলাম, এমন সময় চাকর এসে খবর দিল রিক্সা করে একটা পোড়া বডি আনা হয়েছে। আমি তাড়াতাড়ি ছুটলাম এমার্জেন্সিতে। সুইপাররা তখন বডি শুইয়ে দিয়েছে। বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে সারা দেহ। ভেবেছিলাম মারাই গেছে। পরীক্ষা করে দেখলাম প্রাণ তখনও আছে, এমনকি জ্ঞানও রয়েছে। ক্ষীণ স্বরে ভদ্রলোক বললেন তিনি কিছু বলতে চান। ইন দ্য মিন টাইম কম্পাউন্ডার এসে পড়েছিল। আমি তাকে পাঠালাম ম্যাজিস্ট্রেটের কাছে যাতে তিনি এসে পড়েন। আমি তাকে এও বললাম যাওয়ার সময় পুলিশকে খবর দিয়ে যেতে। তারপর এরকম ভয়ানক ভাবে ঝলসানো মানুষ সত্যি কথা বলতে আমি আগে কখনো দেখিনি। যা করার আমি সবকিছুই করলাম, কিন্তু পেশেন্ট সিং করতে লাগলো। তখন বাধ্য হই আমাকে নিতে হলো ভদ্রলোকের শেষ জবানবন্দি। ম্যাজিস্ট্রেট যখন এসে পৌঁছলেন তখন আর কিচ্ছু করার নেই। মৃত্যু মিনিট 10 আগেই ভদ্রলোককে তীব্র যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে গেছে। ভদ্রলোকের স্ত্রী তখন কোথায় ছিলেন? ওখানেই ছিলেন। ইট ওয়াজ এ টেরিবল সাইট। এমনই দুর্ভাগ্য, এরকম অবস্থার মধ্যেই আমাদের বারবার পড়তে হয়। মহিলাটি কি এখনো এখানেই আছেন? স্বামীর মৃত্যুর পর হিস্টেরিয়ার মতো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এখন পেইং বেডেই রয়েছেন। আচ্ছা, সেদিন রাত্রে হসপিটালের ডিউটিতে কজন ডাক্তার ছিলেন? শুনলে অবাক হবেন, একজনও নয়। ডাক্তারের শর্টেজ চলছে হাসপাতালে। নাইট ডিউটিতে একেবারেই কাউকে পাওয়া যায় না। প্রয়োজনের সময় আমাকেই আসতে হয় ছুটে ছুটে। ওকে ওকে, থ্যাংক ইউ ডক্টর। আমি আপনাকে আর বিরক্ত করব না। মহিলাটির নাম যেন কি? সুনিতা ভার্মা, না? রাইট? ইয়েস। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। আসুন আমার সঙ্গে, আসুন। সুনিতা ভার্মা বিছানায় আধশোয়া অবস্থায় পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন। পায়ের শব্দে মুখ তুললেন। দু চোখে বিস্ময়ের ছোঁয়া। বাসব দেখল এক অপরূপ নারী মূর্তির ছন্দময় অবস্থান। গায়ের রং থেকে শরীরের গঠন সবই যেন তুলনারহিত। বয়স 26-27 বেশি হবে না। আমার মনির অবস্থা ভালো নেই। আপনারা কেন যে আমাকে বারবার বিরক্ত করেন
বুঝতে পারি না। অত্যন্ত দুঃখিত মিসেস ভার্মা, কিন্তু এছাড়া তো উপায়ও আর কিছু নেই। আপনার স্বামী মারা গেছেন ঠিকই, এদিকে আমার মক্কেলেরও তো জীবন মরণ সমস্যা, বুঝতেই পারছেন। মানবিকতার কথা মনে রেখে আপনার তো উচিত আমাদের সঙ্গে একটু কোঅপারেট করা। আপনার মক্কেলি তো আমার স্বামীকে পুড়িয়ে মেরেছেন, এতে কোনো সন্দেহই নেই। আপনি নিজের চোখে দেখেছেন ব্যাপারটা? না দেখলেও আমি জানি ব্যাপারটা সত্যি। আর আমার স্বামী তো মারা যাওয়ার আগে অশোক শ্রীবাস্তবের নামও করে গেছেন। তা হয়তো করেছেন, কিন্তু কথাটা কি জানেন মিসেস ভার্মা, আমি আপনাকে যা প্রশ্ন করব তার উত্তরটা কিন্তু ভালো না লাগলেও আপনাকেই দিতে হবে। ইনফ্যাক্ট আপনি দিতে না চাইলে ব্যাপারটা কিন্তু আপনার ক্ষেত্রে সন্দেহজনক পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে। আশ্চর্য, এ তো আপনাদের জুলুম। না না না, আমি একেবারেই তা মনে করি না। বেশ, বলুন। থ্যাংক ইউ। আচ্ছা, সেদিন ঠিক কি অবস্থায় আপনার স্বামীকে আবিষ্কার করেছিলেন সবার আগে সেটা আমায় বলুন। সেদিন ওই শেষ রাতের দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে গিয়েছিল। ওকে বিছানায় দেখতে পেলাম না, অবাক হয়ে গেলাম। তারপর খোঁজাখুঁজি করতে করতে দেখলাম বাগানের ধারে যে বারান্দাটা আছে তারই সামনে পড়ে আছে ও। আগুনে শরীরের আর কিচ্ছু রাখেনি বলতে গেলে। বি স্টেডি মিসেস ভার্মা, বি স্টেডি। তারপর কিভাবে যে রিক্সা জোগাড় করে তাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছিলাম বলে বোঝাতে পারবো না। সে সময় আপনার স্বামীর জ্ঞান ছিল? এখানে আসার পথে জ্ঞান ফিরেছিল। বাড়িতে আপনাদের আর কেউ ছিল না তখন? না, আমরা দুজন ছাড়া আর কেউ থাকতো না। কোনো কাজের লোকটুকু না? ছোট সংসার, ঠিকে ঝিকে দিয়ে কাজ চলে যায়। আর কোনো আত্মীয় স্বজন আপনার কাছাকাছি ছিল না, মানে এই বিপদের সময় যে সাহায্য করতে পারতো? ওই আমাদের পাড়াতে আমার সামনে এক ভাইপো থাকেন, তার সঙ্গে আমাদের সেরকম ভালো সম্পর্ক নেই, তাই আর ডাকিনি। আপনার বাপের বাড়ি কোথায়? হাজারিবাগে। হাজারিবাগে। কিছু মনে করবেন না মিসেস ভার্মা, মানে আই এম বিং আ বিট পার্সোনাল। আমি শুনেছি দয়ানন্দ ভার্মা বৃদ্ধ মানুষ ছিলেন, আপনাদের দুজনের বয়সের ফারাক অনেকটাই ছিল। আপনার মতো এরম অল্প বয়সী মেয়ের সঙ্গে তার বিয়েটা হয়েছিল কিভাবে? গরিব বাপরা বড় লোকের ঘরে মেয়ে দিতে পারলেই বেঁচে যায়, সেখানে পাত্রের বয়স দেখে না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আর আপনাকে বিরক্ত করব না, চলি। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর দয়াল বলল, কিরকম বুঝলেন? আরো অনেক কিছু বুঝতে এখনো বাকি আছে। চলুন একবার মূল দুর্ঘটনাস্থলে যাওয়া যাক। দয়ানন্দ ভার্মার বাড়ি পৌঁছতে মিনিট 7 বেশি সময় লাগলো না। সদর রাস্তার দিকে মুখ করে অশোক শ্রীবাস্তবের বাড়ি, আর পেছন দিকেরটা দয়ানন্দ ভার্মার। সেখানে যেতে হয় গলি দিয়ে, নির্জন পাড়া, অধিকাংশ বাড়ির লাগোয়া ফুলের বা সবজির বাগান। দয়ানন্দের বাড়ির সদরে তালা লাগানো ছিল। সেকেলে বাড়ি হলেও বেশ ঝকঝকে অবস্থা। সংলগ্ন বাগানের গেটে লোহার ফাঁস লাগানো ছিল। দয়াল বাসবকে সঙ্গে নিয়ে বাগানে ঢুকে এগিয়ে গেল দক্ষিণ দিকে। তারপর থামল করগেট শেড দেওয়া বারান্দার সামনে। বারান্দার শেষেই আরম্ভ হয়েছে মূল বাড়ির পেছনের অংশ। দরজা জানলা সমস্তই অবশ্য ভেতর থেকে বন্ধ। এখানেই কাণ্ডটা ঘটে। দয়ালের নির্দেশ করা জায়গাটার উপর ঝুঁকে পড়ল বাসব। জায়গাটা খাপচা খাপচা ঘাসে ছাওয়া। ঘাসের উপর হাত বুলিয়ে কি যেন অনুভব করার চেষ্টা করল। সেই হাতটা তুলে আবার নিয়ে এলো চোখের কাছে। তারপর আরো মুখ নিচু করে জমির ঘ্রাণ নিতে লাগলো বাসব। অবাক হয়ে ওর কার্যকলাপ দেখতে লাগলো দয়াল। হিসেব তো মিলছে না মিস্টার দয়াল। কেন স্যার, কিসের হিসেব? এই জায়গায় দয়ানন্দকে পোড়ানো হয়েছিল আপনারা বলছেন? হ্যাঁ, মানে সুনীতা দেবী আমাদের সে কথাই বলেছেন।
দেখুন, একটা মানুষকে গোটাগুটি পোড়াতে গেলে, ডক্টর দ্বিবেদী যেভাবে বলেছেন গোটা বডি পুড়ে গিয়েছিল, তাহলে তো প্রচুর কেরোসিন তেল দরকার হবে। চুইয়ে চুইয়ে পড়াও খুব স্বাভাবিক। অথচ দেখুন, এই জায়গাটা কিন্তু মোটেই ভিজে নয়, এমনকি অনেক চেষ্টা করেও কেরোসিনের কোনো গন্ধ পর্যন্ত পাচ্ছি না। আশপাশের ঘাস অব্দি একটুও পুড়ে যায়নি। কিন্তু স্যার, এখানে ব্যাপারটা ঘটেনি বলছেন? Well, আমার তো তাই মনে হচ্ছে। আমি কি আপনাদের কাছে আসতে পারি? দুজনেই মুখ ফিরিয়ে দেখলো গেটের উপর হাত রেখে একজন বেশ মোটা সোটা লোক দাঁড়িয়ে রয়েছে। বয়স আন্দাজ 40, গায়ের রং মিশমিশে কালো, মাথা জুড়ে চকচকে টাক, বিচিত্র মূর্তি। দয়াল খাটো গলায় বললে, দয়ানন্দের ভাইপো সদানন্দ। আই সি। হ্যাঁ, আসুন। বাসবের আহ্বান পেয়ে সদানন্দ এলেন হেলতে দুলতে। পরিচয়ের দরকার নেই, আপনি কে আমি জেনেছি। আপনার কাছে আমায় যেতে হতোই, আপনি এসে পড়েছেন, দ্যাটস গুড। আপনি কিভাবে জানলেন যে আমরা এখানে এসেছি? আমার বাড়ির সামনে দিয়ে তো এলেন, ভাবলাম দারোগা বাবু আবার কেন এলেন বলতে পারেন। একটু আগ্রহ নেই এখানে চলে এলাম, কিন্তু আপনার পরিচয় তো পেলাম না। দয়াল বাসবের পরিচয় দিল। তাই নাকি? ভারী খুশি হলাম। কাকা যেভাবে মারা গেছেন তার জোর তদন্ত নিশ্চয়ই হওয়া দরকার। এ কথা বলছেন কেন? হত্যাকারী তো ধরা পড়েইছে। তা পড়েছে, তবে আপনার কি সন্দেহ অশোক শ্রীবাস্তব খুন করেনি? সে কি কথা! সকলেই যখন বলছে তখন আমার সন্দেহ থাকবে কেন? না না, এটা কোনো কাজের কথা নয়। আমি আপনার মতামতটা জানতে চাইছি। সত্যি কথা বলতে কি, পরিষ্কারভাবে কিছু বলতে আমি রাজি নই। রাজি নন কেন? সে বড় দায়িত্বের ব্যাপার। সুনিতা দেবীর সঙ্গে আপনার সম্পর্ক তো শুনেছি ভালো নয়। কেন ভালো নয় বলবেন? আমরা দুজনেই দুজনকে দেখতে পারি না। কেন? দেখতে না পারার একটা কারণ আছে নিশ্চয়ই। দেখুন, তাহলে অনেক কথাই বলতে হয়। বলুন না। এতে অবশ্য পারিবারিক কেচ্ছা গাওয়া হবে। শুধুমাত্র আপনার তদন্তের সুবিধের জন্যই বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ বলুন। টাকা রোজগারের ধান্দায় জীবনের বেশিরভাগ সময় বিয়ে না করি কাটিয়ে দিয়েছিলেন কাকা। বছর চারেক আগে হাজারিবাগ গিয়েছিলেন। বলা নেই কওয়া নেই, বিয়ে করে ফেললেন ওখান থেকে। কাকিমার বয়স আর রূপ দেখে আমি তো হতবাক। কাকার তখন সে কি গদ ভাব। গানের মাস্টার রেখে দিলেন। হ্যাঁ, গানের মাস্টার। 6 মাস বেশ কাটলো। তারপর বুঝলেন কিনা, গানের মাস্টার আর মহিলাটিকে একটু বেকায়দা অবস্থায় ধরে ফেললাম। কাকা তো সব শুনে রেগে আগুন। মাস্টারকে তাড়ানো হলো গলার ধাক্কা দিয়ে। সেই থেকে কাকিমা আমার ওপর খুব চটলেন, আমিও তার উপর চটলাম। এরপর বোধহয় আপনার কাকিমা আর বিপদগামী হননি। বলেন কি মশাই? হ্যাঁ, ওই রকম যৌবন নিয়ে দিনের পর দিন বয়স্ক স্বামীকে ভালো লাগতে পারে? হ্যাঁ, ইদানিং তো আমার বিশেষ ও বাড়িতে যাতায়াত ছিল না। কাকার সঙ্গে এই বাগানে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো, তবে আঁচ পেয়েছিলাম রাত বেরাতে কেউ একজন এখানে আসতো। কাকিমাও মাঝে মাঝে কোথায় যেন যেতেন। পাড়ার লোকেরাও এই সমস্ত কথা জানে। আপনার কাকা জানতেন না? বলতে পারি না, তবে বছর দুয়েক থেকে বইয়ের আঁচল ধরে বসে থাকাচ্ছে নোট আর টাকা গুনে ব্যবসার কাজে আবার নিজেকে ব্যস্ত রাখতেন। আচ্ছা, আপনার কাকা কাকিমার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমাকে কে দিতে পারে বলে মনে হয় আপনার? মনে হয় কপিল বাবু আর রামশঙ্কর বাবু পারেন। ওরা কাকার বন্ধু। আই সি। এ বাড়িতে যাতায়াত আছে। আপনি কি করেন সদানন্দ বাবু? আমিও সুদের কারবার করি। আচ্ছা, কপিল বাবু, রামশঙ্কর বাবু এরা সব থাকেন কোথায়? কাইন্ডলি তাদের যদি একবার এখানে ডেকে আনেন তাহলে আমার কাজের আরেকটু সুবিধা হয় আর কি। এগুনি রেখে আনছি। থ্যাংক ইউ। কি বুঝলেন স্যার? একেবারে ধরিবাজ। কথাবার্তার ধরন দেখলেন? ধরি মাছ নাছি পানি। সুনিতা দেবীর ইদানিংকালের অন্তরঙ্গটিকে ভালোভাবেই জানে। কেচ্ছা শুনিয়ে আমাদের উস্কে দিয়ে গেল। নামটা বলল না। বাসবের দৃষ্টি ততক্ষণে বারান্দা যেখানে শেষ হয়ে গেছে সেখানকার
একটা চালা ঘরের উপর গিয়ে পড়েছে। ঘরখানা মূল বাড়ির সঙ্গে যুক্ত নয়, দরজা বন্ধ, কড়ায় তালা লাগানো, তবে তালাটা একটা কড়া থেকে খোলা অবস্থায় ঝুলছে। ওই ঘরের মধ্যে কি আপনারা গিয়েছিলেন ইন্সপেক্টর দয়াল? না স্যার। তালাটা খোলা রয়েছে যখন, চলুন তো দেখে আসা যাক এই ঘরখানা কি কাজে ব্যবহার করা হয়। মাটির গাঁথনির দেওয়াল, ফ্লোরিং ও সিমেন্টের নয়। ঘরের একপাশে পড়ে আছে ঘাস কাটার যন্ত্র, কয়েকটা খুরপি, গাছ কাটা কাঁচি এবং ওই ধরনের আরো অনেক কিছু। অর্থাৎ বাগানের কাজে লাগে এমন সমস্ত সরঞ্জাম রাখার জন্যই এই ঘর। বাসব তীক্ষ্ণ চোখে চারধার দেখে নেওয়ার পর বললে, মিস্টার দয়াল, আচ্ছা, বিশেষ কিছু কি আপনার চোখে পড়ছে? ঠিক বুঝতে পারছি না স্যার। আপনি মেঝের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। মনে হচ্ছে না সম্প্রতি জায়গাটা গোবর দিয়ে নিকোনো হয়েছে? খুব সম্প্রতি। এমনকি তারপরে কেউ আর হাঁটাচলাও করেনি। হ্যাঁ, তাই তো। এমন ছন্ন ছাড়া ঘরকে এত চমৎকার করে নিকোনোর মানেটা কি? আর একটা জিনিস দেখুন, নিয়মিত যে ঘর নিকোনো হয় তার চৌকাঠ বা ওই ধরনের উঁচু জায়গায় গোবরের জমাট লেয়ার একটা পড়ে যায়। এখানে কিন্তু সেরকম কিছু নেই। তার মানে এই ঘরটা প্রথমবার নিকোনো হয়েছে। কিছু ঢাকবার চেষ্টা করা হয়নি তো? আসুন তো গোবরটা ছেঁচে ফেলি, দেখা যাক ব্যাপারটা কি। মিনিট দশেকের মধ্যে মাঝের অংশ পরিষ্কার হতেই দেখা গেল মাটির বেশ খানিকটা জায়গা ভিজে রয়েছে এখনো, কিন্তু জলে ভেজা নয়। বাসব নিচু হয়ে গন্ধ শুকল, পরিষ্কার কেরোসিন। মিস্টার দয়াল, হ্যাঁ স্যার। খুন এই ঘরেই হয়েছে। তবে কি বাগানে পোড়া অবস্থায় দয়ানন্দ পড়েছিলেন এ কথা সুনিতা দেবীর বানানো? আরে কলকাতা থেকে বাগানে এই সময় কথাবার্তার আওয়াজ পাওয়া গেল। বাসব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। সদানন্দ আসছে, তবে সঙ্গে দুজন নয়, একজনকে নিয়ে এসেছে। কপিল বাবু গতকাল কি কাজে পাটনা গেছেন, দিন কয়েক পরে ফিরবেন। রামশঙ্কর বাবুকে নিয়ে এলাম। প্রবীণ রামশঙ্করবাবু চওড়া খাঁচার মানুষ, মাথার কাঁচা পাকা চুল মোটামুটি পাতলা হয়ে এসেছে, চোখে ঔৎসুক্য, মুখের ভাব শান্ত, পরনে ধুতি আর খাদির গলাবন্ধ কোট। আমার পরিচয় বোধহয় পেয়েছেন রামশঙ্করবাবু। এনিওয়ে, আপনাকে এইভাবে বিরক্ত করার জন্য আমি সত্যি দুঃখিত। মানে নিতান্ত। না, আমি মোটেই বিরক্ত হচ্ছি না। অশোককে পাড়ার সকলেই স্নেহ করে, তাকে এই বিপদ থেকে উদ্ধার করার ব্যাপারে। অশোক শ্রীবাস্তব কি এ কাজ করেনি বলে আপনার ধারণা? আমার তো তাই মনে হয়। পুলিশকে বলেছিলেন কথা? নিশ্চয়ই। দেখুন রামশঙ্করবাবু, কেউ তো একজন দয়ানন্দ ভার্মাকে খুন করেছে। অশোক যদি না করে থাকে, তবে এ কাজ কার পক্ষে করা সম্ভব বলে মনে হয় আপনার? দেখুন, সন্দেহের উপর নির্ভর করে দু একজনের নাম যে করা যায় না তা নয়, তবে নিশ্চিত না হয়ে কিছু বলাটা বোধহয় ঠিক নয়। হ্যাঁ, একদিক থেকে আপনার কথার যুক্তি আছে। এনিওয়ে, দয়ানন্দের সঙ্গে আপনার পরিচয় কতদিনের? সে আমার বাল্যবন্ধু ছিল। ও আই সি। তাহলে নিশ্চয়ই তিনি আপনাকে নিজের মনের প্রাণের কথা বলতেন। আপনি বলুন তো, স্ত্রী সম্পর্কে তার ইদানিংকার অভিমত কি ছিল? কি আর বলবো, দেখুন, দয়ানন্দ প্রায় বলতো অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি। ও, তিনি তাহলে স্ত্রীর চালচলন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন? বিলক্ষণ। আগে কয়েকবার বাধা দেবার চেষ্টা করেছিল, ফল না পেয়ে হাল ছেড়ে দেয়। স্ত্রীকে বাপের বাড়িতে পাঠাবারও চেষ্টা করেছিল, কিন্তু অন্য পক্ষের জেদের দরুন সফল হয়নি। আই ডোন্ট নো, এক্ষেত্রে ডিভোর্স করে দেওয়াই তো সহজ ছিল, তাই না? আইন গ্রাহ্য করে এমন প্রমাণ সংগ্রহ করাও খুব একটা কঠিন হতো বলে মনে হয় না। আমিও সেই পরামর্শ দিয়েছিলাম, রাজি হয়নি। বলতো এমন করলে শহরে মান সম্মান বলে আর কিছু থাকবে না। আমার ধারণা, মুখে যাই বলুক, ভেতরে ভেতরে স্ত্রীর প্রতি তার দুর্বলতা ছিল। এবারে কিন্তু আমি একটা মূল প্রশ্নে এসে পড়ছি। রামশঙ্করবাবু, বলুন তো, সুনিতা দেবীর প্রেমিকটিকে? সদানন্দবাবু তো কিছুতেই বলতে চাইলেন না, তো আপনি অন্তত বলুন। সত্যি কথা বলতে কি, আমি নিজের চোখে তাকে কারো সঙ্গে ওই ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখিনি, অনুমান করেছি। হ্যাঁ, সেটাই বলুন। হাসপাতালের পিছন দিকে যে ছোট গেট আছে, তাই দিয়ে তাকে কয়েকবার বেরিয়ে আসতে দেখেছি।
একবার মুখোমুখি হয়ে পড়েছিলাম। আচ্ছা, আমাকে দেখে মহিলা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। আপনার মানে আমি জানি না আপনার ইশারা কি ডক্টর দ্বিবেদীর দিকে? না, আমি নিশ্চিতভাবে কিছু বলতে চাই না, তবে তিনি ছাড়া অল্প বয়স্ক বা অবিবাহিত ডাক্তার তো হাসপাতালে আর কেউ নেই। বাবা, আপনি তো ভাবিয়ে তুললেন আমাকে। মিস্টার দয়াল, দেখছেন পরিস্থিতি ক্রমেই কিভাবে বিচিত্র মোড় নিচ্ছে। স্যার, যাক, আপনি কি করেন রামশঙ্কর বাবু? আমার ট্রান্সপোর্টের বিজনেস আছে, ট্রাকে বিভিন্ন ধরনের মাল ক্যারি করি, বিহার বেঙ্গল সার্ভিস। ও, কপিল বাবুর সঙ্গে দেখা হলো না, হলে ভালো হতো। তিনিও হয়তো আমাকে নতুন কিছু কথা শোনাতে পারতেন। আচ্ছা, দয়ানন্দের ব্যবসা কিরকম ছিল? বেশ ফলাও কারবার? তো আগে তাই ছিল, ইদানিং সামলে উঠতে পারতো না বলে ব্যবসা গুটিয়ে এনেছিল। জন 15-র বেশি খাতক ইদানিং রাখতো না। মাত্র 15 জন? সকলেই বড় পার্টি, খাতকের সংখ্যা কম হলেও 4-5 লাখ টাকার কম খাটতো না বাজারে। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আর আপনাকে আটকাবো না, কিন্তু পরে দরকার পড়লে হ্যাঁ, নিশ্চয়ই, খবর দিলেই আমি উপস্থিত হব। সদানন্দকে সঙ্গে নিয়ে রামশঙ্কর বাবু বিদায় নিলেন। বাসব আকাশের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল, আমি বাড়ির ভেতরটা একবার ঘুরে ফিরে দেখতে চাই। চাবি কি আপনার কাছে আছে? না স্যার, যতদূর জানি চাবি সুনিতা দেবীর কাছে আছে। ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক। গত রাতে বাসবের ভালো করে ঘুম হয়নি। চিন্তা স্রোতে হাবুডুবু খেতে খেতে শেষ রাতের দিকে মোটামুটি অনুমান করতে পেরেছে ঘটনার গতি কোন পথ ধরে এগিয়েছে। তারপর দু চোখের পাতা ভারী করে তুলেছে ঘুম। তখন 3টে, এখন বেলা 9টা। বিছানা ছেড়ে সবেমাত্র উঠেছে বাসব। গতকাল দয়ানন্দর বাগান থেকে বেরিয়ে বাসব পুলিশ সুপারের বাংলোয় চলে গিয়েছিল। কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল দুজনের মধ্যে। সুপার জানিয়েছিলেন বাড়ির চাবি তাদের কাছে নেই, সুনিতা দেবীর কাছ থেকে সংগ্রহ করে রাখবেন। আগামীকাল দুপুরে বাসব কাজ সেরে নিতে পারবে। সঙ্গে ইন্সপেক্টর দয়ালও থাকবেন। বাসব বেরোনোর আগে সামান্য কিছু খেয়ে নিল। এখানে পা দেওয়ার পর থেকে লালা আনৌখেলালের সঙ্গে তার দেখা হয়নি। এটা ঠিক হচ্ছে না। ভদ্রলোক তাকে নিয়োগ করেছেন, একবার গিয়ে কথাবার্তা বলে আসাটা নিতান্তই দরকার। লালা আনৌখেলালের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল বাসব। দুপুরে নির্দিষ্ট সময় এসে ইন্সপেক্টর দয়ালকে সঙ্গে নিয়ে বাসব গেল দয়ানন্দের বাড়িতে। সদর দরজার তালা খুলে ভেতরে ঢুকলো দুজনে। প্রথমে সমস্ত বাড়িটা ঘুরে ফিরে দেখা হলো। মোট 8খানা ঘর। শোয়ার ঘরে স্বামী স্ত্রীর খাট আলাদা আলাদা। একবার দেখলেই বুঝতে পারা যায় তার পরের ঘরটাতেই দয়ানন্দ ব্যবসার কাজকর্ম করতেন। ফরাস পাতা, মাঝামাঝি জায়গায় নিচু ডেস্ক, ডেস্কের সামনে ডানলোপিলের কুশন। একপাশে রয়েছে ছোট সাইজের স্টিলের আলমারি, দেওয়ালে সিঁদুর দিয়ে স্বস্তিকা কাটা রয়েছে। বাসব ডেস্কের তালা তুলল। ভেতরে খবরের কাগজের বিল, পৌরসভার রসিদ, সাংসারিক খরচ লেখার খাতা, এই সমস্ত রয়েছে। এবারে খোলা হলো স্টিলের আলমারি। নিচের 2টো তাক খালি, ওপরের তাক দুটোয় কয়েকটা বাঁধানো খাতা, ফিতে দিয়ে বাঁধা 2টো ফাইল, চেকবুক, ব্যাংক বুক, ডায়েরি, এইসব। দয়ানন্দের কোমরেই আলমারির চাবি বাঁধা থাকত। পোড়া কাপড় চোপড়ের সঙ্গে ওটাও হাসপাতালে পৌঁছেছিল। পুলিশ পরে সেটা হস্তগত করেছে। আলমারিতে লকারও ছিল একটা। বাসব লকারটাই প্রথমে ভালোভাবে পরীক্ষা করল। বড় নোট ছোট নোট মিলিয়ে প্রায় 1600 টাকা মতো আছে, আর আছে কিছু জড়োয়া আর সোনার গয়না এবং একটা রিভলভার, সঙ্গে লাইসেন্সটাও রাখা রয়েছে। ফিক্সড ডিপোজিটের কাগজপত্র রয়েছে কিছু। লকার বন্ধ করে বাঁধানো খাতাগুলো নিয়ে পড়ল বাসব। কোন বছরে কাকে কত টাকা ধার দেওয়া হয়েছে তার ধারাবাহিক লিস্ট। আগে প্রচুর লোককে টাকা ধার দেওয়া হতো, ইদানিং সত্যি কমে এসেছে। চলতি বছরের লিস্টে মাত্র একজনের নাম দেখা গেল। খাতা রেখে বাসব ফিতে বাঁধা ফাইল 2টো খুলল। প্রথমটায় পাওয়া গেল এই বাড়ি আর শহরে যে সমস্ত সম্পত্তি আছে তার রেজিস্টার্ড ডিড এবং সুদের কারবার চালাবার সরকারি হুকুমনামা। দ্বিতীয় ফাইলটায় ছিল চলতি বছরে টাকা ধার দেওয়া সম্পর্কে দলিল। গুনে দেখা গেল 8খানা রয়েছে। বাসব ভুরু কুঁচকে দলিলগুলোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি ভাবছেন স্যার? ভাবছি খাতায় নাম রয়েছে 9 জন খাতকের,
অথচ দলিল রয়েছে 8খানা। বাসব আবার খাতা খুলল, দলিলের সঙ্গে কি সমস্ত মিলিয়ে দেখলো যেন, তারপর আলমারিটা বন্ধ করলো। চলুন, এখানে আর কিছু দেখার নেই। বাট ইন্সপেক্টর দয়াল, স্যার। একজনকে আপনাদের অ্যারেস্ট করতে হবে। কাকে স্যার? এই চাকর শ্রেণীর একজনকে, কাজের লোক। তবে কাজটা এমন ভাবে সারতে হবে যাতে তার মালিক বুঝতে না পারে। এম আই ক্লিয়ার? আমি কিন্তু স্যার কিছুই ঠাহর করতে পারছি না। আচ্ছা চলুন চলুন, থানায় চলুন, বুঝিয়ে বলছি। ও ভালো কথা, সরকারি পক্ষের উকিল আর আসামি পক্ষের উকিল দুজনকেই খবর পাঠাবেন। আচ্ছা স্যার। খুব জরুরি প্রয়োজনে আজকের রাত্রিটা তাদের দুজনকে আমাদের সঙ্গে জাগতে হবে, এটা বলে দেবেন। আচ্ছা। আর পুলিশ সুপারকেও বলবেন, উনিও যেন থাকেন। আচ্ছা ঠিক আছে, তাকে না হয় আমি বলে রাখবো। রাত 12:30। হাসপাতাল কম্পাউন্ডের পেছনের গেট দিয়ে কয়েকজন ছায়ায় গড়া মানুষ ভেতরে ঢুকল। বেশি দূর তারা না এগিয়ে আই ওয়ার্ডের সামনে ঝাঁকড়া গাছটার তলায় গিয়ে দাঁড়ালো। হাসপাতালের প্রধান বাড়ির কাছাকাছি যে সমস্ত ফ্লোরোসেন্ট আলোগুলো জ্বলছে তার আভা এত দূর এসে পৌঁছয় না। গাছতলা থেকে বেরিয়ে একজন মেন বিল্ডিং এর দিকে এগিয়ে গেল। বাকিরা দাঁড়িয়ে রইল নিশ্চুপভাবে। 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিট কেটে গেল। সে লোকটি আবার ফিরে এলো গাছতলায়। কি হলো? আর কাউকে দেখলেন? দারুণ ব্যবস্থা, একজন নার্স পর্যন্ত নেই, শুধু কয়েকজন সুইপার এধার ওধারে পড়ে ঘুমোচ্ছে। আবার কিছুক্ষণ কাটল চুপচাপ। ট্রেজারির পেটা ঘড়িতে 1টা বেজে গেছে কয়েক মিনিট আগে। দারুণ মশা, কিন্তু মশার কামড়কে আর লাভ নেই। চলুন এবার। চলুন। সকলে আই ওয়ার্ডকে ডান দিকে ফেলে এগিয়ে গেল ছোট একটা বাড়ির দিকে। বারান্দায় সকলে ওঠার পর একজন এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা মারল। কে? দরজা খুলুন। কে আপনি? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কথা বলছি। দরজা খুলে গেল। আলো যেন চলকে পড়ল বারান্দায়। স্লিপিং স্যুট পরিহিত ডক্টর দ্বিবেদী অত্যন্ত বিরক্তি সহকারে বললেন, এই অসময়ে আপনারা? ডক্টর দ্বিবেদী, সুনীতা দেবী কি পেছনের দরজা দিয়ে সরে পড়লেন? ওখানে কিন্তু আমাদের লোক রাখা আছে। গোয়েন্দাগিরি করতে এসে আপনারা কিন্তু অনধিকার চর্চা করছেন। পুলিশ সুপার ততক্ষণে সকলকে নিয়ে সামনের ঘরে ঢুকে পড়েছেন। বাসব ছাড়া তার সঙ্গে রয়েছেন থানা ইনচার্জ, সরকারি পক্ষের উকিল শৈলেন সান্যাল, সদানন্দ এবং রামশঙ্কর বাবু। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার চানটা কি বলুন তো? অবুঝ হওয়ার চেষ্টা না করে পরিষ্কার কথায় আসুন ডক্টর দ্বিবেদী। আমরা জানি সুনীতা দেবী অসুখের ভান করে পেইং বেডে আছে এবং প্রতি রাত্রে তিনি তার বেড ছেড়ে আপনার কোয়ার্টারে চলে আসেন, আজও এসেছেন। বিষয়টি লজ্জাজনক হতে পারে, কিন্তু এক্ষেত্রে খুব কি দূষণীয়? অপারগ বৃদ্ধ স্বামীর ব্যবহারে অতিষ্ঠ হয়ে সুনীতা দেবী যদি আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েই থাকে, তাতে আপনাদের কিছু বলার থাকতে পারে না। একদম ঠিক কথা বলেছেন আপনি। অবৈধ প্রেম নিয়ে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। মুশকিলটা কত হয়েছে জানেন? আপনার প্রেমিকার স্বামী খুন হয়ে বসে আছেন। আপনারা বলতে চান আমি দয়ানন্দ ভার্মাকে খুন করেছি? এই সময় ইন্সপেক্টর সুনীতাকে সঙ্গে নিয়ে ভেতরে এলেন। লজ্জায় কিনা জানা গেল না, তার মুখ অসম্ভব লাল, মাথা প্রায় তুলছেনই না। আমি ও কথায় পরে আসছি। আগে বলুন, আপনারা দুজনে পুলিশকে বা আমাকে মিথ্যে কথা বলেছিলেন কেন? কোনো মিথ্যে কথা বলিনি। ওয়াট ডক্টর দ্বিবেদী, আপনার চাকর সন্ধ্যের সময় বাজারে বেরিয়েছিল, তারপরে ফিরে আসেনি, লক্ষ্য করেছেন বোধহয়। সে এখন থানায়। তার মুখ থেকে শোনা গেছে 9ই নভেম্বর শেষ রাতে সুনীতা দেবী একাই এসেছিলেন প্রথমে। তারপর আপনার পরামর্শ অনুসারে দয়ানন্দকে এখানে বয়ে আনা হয়। তখন তার ডাইং ডিক্লারেশন দেওয়ার মতো অবস্থা নয়, তিনি আগেই মারা গেছেন। চাকরটা সব বুঝতে পেরেছিল। সে যাতে কাউকে কিছু না বলে তার জন্য আপনি তাকে 100 টাকা দিয়েছিলেন, এমন কথাও ছিল। পরে আরো দেবেন। এম আই রাইট? এবারে অসম্ভব নার্ভাস হয়ে পড়লেন ডক্টর দ্বিবেদী। এই শীতকালেও বিন্দু বিন্দু ঘাম তার সারা কপাল ছেড়ে গেল। শেষে ভেঙে পড়া ভঙ্গিতে বললেন,
বিশ্বাস করুন আপনারা, খুন আমি করিনি, খুন। সেদিন ভোর রাত্রে ভীত ও সন্ত্রস্ত ভাবে সুনিতা এসে জানালো দয়ানন্দ ভার্মাকে কে পুড়িয়ে মেরেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না, পুলিশ তাকেই সন্দেহ করবে। আমি সুনিতাকে বাঁচাবার জন্য আমি কি করব আমি ঠিক আমি বুঝে উঠতে পারছিলাম না। শেষে তাকে মৃতদেহ এইখানে নিয়ে আসতে বললাম। ডাইং ডিক্লারেশনের ব্যবস্থা করে সমস্ত দিক রক্ষা করা যাবে। দেখুন, অশোক শ্রীবাস্তব যে এই কাজ করেছে সে সম্পর্কে ধারণা আমাদের মনে কেন জানি না বদ্ধমূল হয়েই গিয়েছিল। কাজেই উনি ঠিকই বলেছেন, নিজেকে সন্দেহমুক্ত করার জন্য ওই পথ নিতে হয়েছিল। আপনি বোধহয় চালাঘর থেকে মৃতদেহ বের করে এনে গোবর দিয়ে মেজে নিকিয়েছিলেন। আসলে চাইছিলাম পুলিশ জানুক যে খুন বাগানে হচ্ছে। দুপক্ষের উকিল, পুলিশ এবং দুজন বেসরকারি ভদ্রলোক রামশঙ্কর আর সদানন্দ বাবুর সামনে আপনারা স্বীকার করলেন স্বার্থের জন্য একজন নিরপরাধ মানুষকে আপনারা ফাঁসি কাঠের দিকে এগিয়ে দিয়েছেন। আমি নিজের দায়িত্ব পালন করতে পেরেছি। আমার মক্কেল আই এম শিওর অবশ্যই ছাড়া পাবেন। পুলিশ সুপার স্বয়ং উপস্থিত রয়েছেন। আপনাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব এখন পুরোপুরি তাঁর। সুনিতা বা ডক্টর দ্বিবেদী আর কোনো কথা বলতে পারলেন না। সদানন্দ এতক্ষণ পরে বললেন, এবার আমি বাড়ি যেতে পারি কি? আমিও যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবারে আপনারা দুজনেই চলে যেতে পারেন। থ্যাংক ইউ। সদানন্দ আর রামশঙ্কর বাবু দুজনেই বিদায় নিলেন। একটা কথা, খুন কে করেছে তা কিন্তু এখনো বোঝা গেল না। আইনজ্ঞ হিসেবে এই কথাটা আপনার বলা তো ঠিক হচ্ছে না শৈলেন বাবু। কে খুন করেছে এ কেসের স্ট্যান্ড কিন্তু তা নয়। অশোক শ্রীবাস্তব খুন করেছেন কিনা সেটাই হলো প্রশ্ন। এখন আমরা পরিষ্কার আদালতে প্রমাণ করতে পারবো যে অশোক শ্রীবাস্তব নির্দোষ। তা ঠিক, তবে হত্যাকারীকে ধরার জন্য তো পুলিশকে উঠে পড়ে লাগতে হবে। আপনি কি এ সম্পর্কে কোনো রকম আঁচ পাননি? আজ কেন? আমি তো জানি কে খুন করেছে। হ্যাঁ, জানেন আপনি? জানি বই কি। কে? দয়ানন্দ ভার্মার ঘনিষ্ঠতম বন্ধু রামশঙ্কর বাবু। এই মাত্র যিনি চলে গেলেন? ইয়েস। তো ওকে যেতে দিলেন কেন? কি করব বলুন, প্রমাণ কই? আপনারা অবশ্য সত্যি উঠে পড়ে লাগলে প্রমাণ সংগ্রহ করাটা অসম্ভব হবে না। তারপরে তার হাতে হাত করা পড়ানো তো রইলই। মানে আচ্ছা আচ্ছা, সমস্ত কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। প্লিজ একটু খুলে বলুন। দেখুন, দয়ানন্দের ব্যবসায়িক খাতায় দেখলাম মাত্র মাস দেড়েক আগে রামশঙ্কর ৭৫,০০০ টাকা ধার নিয়েছেন। এরপর দলিলগুলো দেখলাম, হিসেব মতো সমস্তই রয়েছে, শুধুমাত্র রামশঙ্করের টাকা ধার নেওয়ার দলিলটা নেই। পরিষ্কার বুঝলাম টাকাগুলো মেরে দেওয়ার জন্যই তিনি বন্ধুকে সরিয়েছেন। দয়ানন্দ খুন হলে তাকে কেউ সন্দেহ করবে না, সন্দেহ করবে অবভিয়াসলি সুনিতা দেবী কিংবা অশোক শ্রীবাস্তবকে। সুতরাং তার তো ভাবনার কিছু নেই। তবে ব্যাপারটা সর্বাঙ্গ সুন্দর হতো যদি তিনি ব্যবসায়িক খাতাটাও সরিয়ে ফেলতেন। তাহলে কখনোই বুঝতে পারা যেত না যে তিনি এট অল কোনো টাকা ধার নিয়েছিলেন। আমার মনে হয় যে কোনোভাবেই হোক রামশঙ্কর জানতে পেরেছিলেন যে সেদিন শেষ রাত্রে দয়ানন্দ বাগানে আসবেন। ঘাপটি মেরে বসেছিলেন। প্রথম সুযোগেই আঘাত করেন তার মুখে। তারপর চাবিটা হাতিয়ে ঘরে গিয়ে তাঁর দলিলটা বের করে নেন। তারপরে আহত দেহটাকে টানতে টানতে করগেটের শেড দেওয়া ঘরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন। আমি এখনো একটা জিনিস বুঝতে পারছি না, খুন করার তো আরো অনেক সহজ পন্থা ছিল। সব ছেড়ে দিয়ে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনাটা রামশঙ্কর কেন করলেন? আর কথা নয়, এবারে কিন্তু আমি হোটেলে ফিরবো। ও মিস্টার সান্যাল, কাল সকালে আমার পেমেন্টটা যাতে একদম আর্লি মর্নিং রেডি হয়ে যায় তার ব্যবস্থা করবেন কাইন্ডলি।